আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন ঈশার আজান পড়েছে। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন প্রকৃতি। ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। তো বিক্ষত আমজাদ সাহেবের অবচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষত বিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অবচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না। তার ভয় হচ্ছে জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে। সে এক কুকুরের কাছ থেকে ছাড়াবে, আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তু শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখে সেই লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হটানো হচ্ছিল। কি বিচ্ছি আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। শীতে ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে তিনজনই ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তর হাতে দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তর বুকে ধরফরানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবু সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনাটার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অবচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছে না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিতারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো, সে এসব করেছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুব সেবক হিসেবে এসব করতে পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আরমিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণায় চোখ দেখল আরমিনকে। চোখ দুটো আক্রোশে জলজল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখলো। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেল। চোখে এসে পানি জমল এক দলা। ভেতরে যন্ত্রণারা ধিক্কার দিয়ে ওকে বোকা মেয়ে, তুই তো জবাই হয়ে গেছিস, তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে একরত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তার দর্শনে কতকগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাঁট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কি জানিস? আর একটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরও দুটো পুরুষ অবৈ চট করে হোলি স্টারে হাত গেল। পিস্তলটা বের করে তাক করে ধরল। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছিমিছি গম্ভীর হলো, ভেতরে যাননি কেন? আর একটু হইলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হইতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতে এমন নোংরা মশকরা অবশ্য জয়ের কাছে আশা করা যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তেই দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল। ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে। তো যান, তাইলে আমার গাড়ি আসবে। ভিআইপি লোক তো। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দোলালো। ওরা চলে যেতে জয় পেছনে তাকায়।
পুরনো দোতলার রূপটপ থেকে পলাশের জলজল চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের উপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলে যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেয়ে গেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণবোধই অন্তুর মতো হয়। প্রাণ নেই মুখে। উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল, তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আপুর, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। ইচ্ছে দুজনের দুটো। কারটাকে প্রাধান্য দিব? আমারটাকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাবছেন তাই। কি হয়েছিল ওখানে? আমার উচিত হয়নি সময়ে 1 ঘন্টা দেওয়া। আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপর মহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশই নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ফিরে আছে আব্বুর কানের সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ, কুলসিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধপধপে পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙ্গুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তারা চলছে আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার, রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল, এত তাড়াতাড়ি রাত নামলো। সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো। অন্তর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। হাত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতেই কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এইটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কে হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর? জানে না ও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল। খুন করার ধমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে অপ্রত্যভাবে জড়িত পলাশ। তবে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ালো। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথাই পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রায় ব্রুপেনরফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরা আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এই প্রশ্ন উঠলেই চিকিৎসাবাজি কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর।
গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একঘেয়ে নেয়া বোধ হয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেইটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইমপ্যাক্টেড তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসাবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলো। মানে রিল্যাক্স ডক্টর সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমি নিজেও জানি। তবে অন্তুর এক্সাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে। ওর কি অবস্থা? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার। মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলুশন আসছে মস্তিষ্কে। শি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখনো অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। জন্টু সাহেব নির্বাচনে নেই। মাজাহারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সব কিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়ে যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠা দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না, আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দু ভাই বোনের এত দূরত্ব, সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল। হামজা আনতে যায়নি, আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপর তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে। যেই উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এইসব বেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত নাকি? ওরা এমন কাফনের কাপড়ের মতো পরে, লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগে ভুরু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙ্গুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার, তাও আবার অহেতুক সব কারণে। এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গলার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে। আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখলো, কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনো সেটে রাখা অথবা ঝুলছে উপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম অভিজাত ফুটে ওঠে তার শরীরে। পায়ের চামড়া স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশেপাশে লোকেরা যার হামজাকে ভোট দিয়ে ফিরছিল, তারা হাত উঁচু করে বৃদ্ধা আঙ্গুলে টিকা দেখে ঘাড় নেড়ে হাসল। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাজাহাতের আস্থানা। সেখানে ঢুকতেই নাক কুচকে ফেল রাহাত। ভাই, কোনে ঢুকতেছেন? বাইরে খাড়ায় দুধওয়ালা বেটারে ডাইকে আনি, গন্ধ লাগতেছে। জয় গুনগুন করে গান গাইছিল। আবার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গলের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে গেল ভেতরের দিকে। রাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গলাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেওয়ালের দিকে। তখনও গান গাইছে।
লুঙ্গির কাঁচা পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের উপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবা নয়, সেখানে মাঝার শুধু চেয়ারে স্কেচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ার জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানব জাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো, আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নিহেত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিন কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেওয়াকে সস্তা ছোটলোকমি করবার মনে হয় তার। সে খারাপ, এটা তার বুক উঁচিয়ে বলা যে প্রবণতাটা আছে, নিজে সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোটকের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন। বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেইনমেন্ট। নিঃশব্দে শীতের রাত, 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাতে বোধহয় তাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুয়ে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার, খুব মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে। অন্তিক জবর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বশে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল, সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার, কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো জানাতন মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেওয়ার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলে খেয়ে ফেলত। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়তি কানাকড়ি আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল প্রতিদিন কমে আসলো। পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, অথচ তখনই পলাশের পুরো আসল টাকা তার সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে এ কথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিন সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে সে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পায়নি। দিন দিন মৃত হয়ে উঠছিল মার্জিয়া জেদি মেয়ে। তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের, সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গহনাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল পুরো খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এবারই লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এজন্য সহ্যই করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়,
আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসা দেয় এই মূল্য চুকালেন, কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসাবে এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসা দেয়, ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায় কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝছে, আলতো করে ঠোঁট পাকি হাসলো। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের উপরে এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়েচড়ে উঠলেন, তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদে সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস, তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাদার পর মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবে, সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়ার পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকে সেভাবে। একদম নীরব হয়ে গেছে পরিবেশ, তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় তুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনও মনে হচ্ছে এসব তার সাথে আবারও কোনো নারকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শীতদাঁড়া পেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয় ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের উপর। বহুদিন এই ঘরে প্রবেশদ্বার আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের উপর, বিছানার কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে। আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল। ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না, কোনোভাবে কেউ খাওয়াতে পারত না, যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরে যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়েনি। কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো। পাগলের মতো পোলাপ বকছিল। মার্জাও এসে বসলো একটু বেলা বাড়লে। যেদি মেয়েটার মুখেও রানী অপরাধীর মতন মুখ করে বসেছিল। বেলা 11টার দিকে মুস্তাকিন এলো। আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে দিলেন। বসলো না সে চেয়ারে। যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো। আখির কেসটা কতদূর এগোলো অফিসার? কেস টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে বলা চলে, বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন ওরা কি বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আমি গিয়ে পাইনি। আপনি গিয়েছিলেন না? আমিও পাইনি। তাহলে যে জিনিস করেছেন। অন্তু কথা বলল না। তার মুখে পদ্মা নেই, শুধু মাথায় ওড়না দেওয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে 3 দিন অলরেডি কেটে গেছে, আজ 4র্থ দিন। ওরা এই 2 দিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে, যদিও আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো। তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে
পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই। থানায় নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না, তবে পলাশ ব্যাপারটা কেমন ভাবে নেবে জানা নাই। আর খবর পেয়েছি রাজন আজগর দিনাজপুর নাই। ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি, শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ অজগরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই। আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপর অন্তু? ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়া আমার ডিপার্টমেন্ট আলাদা। আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন, আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল, যার কথার ভার চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজ সক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচে ধরা পাতলা লৌহখণ্ডে নেয় ক্ষয় হয়ে গেছিল সেই দিন। মানসিকতার শক্তির ওপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাছের কারণে পানির মতো কাজ করে, যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হবার সময় অন্তিক ডাকলো, বহুত দিন পর অন্তিক ডাকলো। অন্তু ভাবান্তহীনভাবে ফিরে তাকালো। এই অবস্থায় একা যাবে না, চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি। ধুর, বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে? কি সোল্ড আউট রে, পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসেবে দেখা হয়ে গেছে। এখন আর প্রোডাক্ট স্টকে নেই, অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসবো। অন্তিক মাথা নত করল না, লজ্জা পেল না। সে তাকিয়ে দেখল অন্তর দাপটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে সে নিচে নেমে গেছে কয়েক বছর আগে। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরও বহু ভৎসনা প্রাপ্ত। বাপ মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই, এরকম ছোটোখাটো কটূক্তিতে তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরও নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে, ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট, অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল 3rd ইয়ারের ফর্ম ফিল আপের জন্য। মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখ খোলা, পর্দা নেই তাতে, তবে সংগোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা। মনোয়ারা কিছু বুঝলেন বোধহয়। কিছু বলবে তো? তোমার সাথে এমন ইতস্তবোধ যায় না। আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে দেখতে চাইব। ম্যাম, আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন, ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার? কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকটা চুপ করে রইল, কিছু ভাবলো। একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকা সহজ গলায় বলল, জানি না আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু। ওনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে? আমাদের নতুন সাজেশন দেবার কথা ছিল না ম্যাম? শোনো মেয়ে, এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি, তবে না করে পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না। আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম, পড়ে নেবেন সবটা, আজ জোর করবেন না। আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা যায় না? হার নিশ্চিত যেন। সে কি একবার লড়বে? হারার জন্য লড়াটা বোকামি হবে না? আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোটলোকি হবে না? ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড পেয়ে এক শঙ্কিত হওয়া মস্তিষ্কের নিরণ কোষে আন্দোলন তুলল যেন। জয়, জয়, জয় আমির। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজ দেখা হবে, না হবার চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসল। এরা সুখী, কারণ এরা খারাপ।
অন্তু অবাক হলো। আশ্চর্য, সে নিজেও তো খারাপ, তবুও তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল, আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল কেন সে? পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটাটা আপদমস্তক, প্রতিটা শিরায় প্রবাহ ধারায় খারাপের তরল ঢুকাতে হবে। পলাশ ভালো আছে, জয় ভালো আছে। এ সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে, শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকাবে না কোথাও। নিজেকে এ পর্যায়ে পাগল মনে হলো অন্তর। সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন রঙের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। একগাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায়। বেশ কিছু ডেস্কি, প্লেট, শামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অন্তর বুকটা আবার একটু কাঁপলো। ক্লাবের সামনে কেউ নেই। দুপুর গড়ানোর সময়। সবগুলো নাচানাচি, লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখনো। ঘরবাড়ি ওভাবে পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তর মাঝে মধ্যেই মনে পড়ে। মেয়েটাকে একদিনেই কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, ওনার কানা জড়িত মুখটার কথা মনে পড়ে বুক ভার হয় অন্তর। অন্তর চাঁদনিকে দরকার। ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধুই ঋণের টাকা দেয় বোধই হয়নি। কিছু একটা ঘটেছে চলেছে পিঠ পিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করত? ভাবতে বিষিয়ে উঠল ভেতরে ভাবনাটা। এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে শুকরিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা। তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে, অন্তত নিশ্চিন্ত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে। টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল। তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতে কেমন ক্যারক্যার শব্দ করে উঠল। অন্তু সাবধান হলো কোনো মতে। ভেতরে মুখ দিতেই একটা বিচ্ছিরি গন্ধ এসে সুরসুর করে নাকের গভীরে প্রবেশ করলো। বমি এসে গেল অন্তর। ওনা তুলে নাকে চেপে ধরল। এই কয়দিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি? কিন্তু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরো প্রকট হয়ে নাকে আসছিল। মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উকি দিল একবার, ফাঁকা সেসব। অথচ গন্ধের উৎসটা আসছে আসলে এই বিল্ডিং থেকেই, যেটা অন্তু এর আগের বারে এসেও দেখেছিল। ওভাবেই পড়ে আছে, শুধু ছাদ হয়েছে। নিচে মাটির জানালা দরজা কিছুই নেই। কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু। ইটের উপর ইট রেখে শীত তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল না। বালু বিছানো মেঝেতে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকে পেল। অপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো অন্তুর। শক্ত করে ওড়না চাপলো নাকে। অবাক হয়ে দেখলো ঘরটা। একটা মাদুর, দু তিনটা চটের বস্তা, চাটাই, পিড়ি ইত্যাদি বিছানো। তারপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের। মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে। তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরে মাথায় এলো এ তো কলকি, গাজার কলকি বা স্টিক তৈরির তিনকোনা আকৃতির মোড়ক। এসবের গন্ধও আসছে, তবে এমন বিছিয়া তীব্র যেন নয় যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালাটার চাটাই বেঁধে দেওয়ার ঘরের ভেতরের দিকটায় অন্ধকার প্রায়। অন্তু আরও কিছুটা এগিয়ে গেল। পা গলি এলো ওর। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী গন্ধ হয়। অন্তু মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো। সে আরেকটু ঝুঁকলো। বেকারিগুলোতে যে পাতার উপরে করে বিস্কুট, রুটি সেঁকতে দেওয়া হয়, তন্দুরিতে সেই পাতা, তার উপর ঘন শুকনো সাদা লালচে মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেগে আছে। সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে। কি লেগে আছে লোহার পাতাগুলোর ওপর। খানিকক্ষণ চেয়ে রইল। কি ধরনের পদার্থ? কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য। হুট করে জট খুলো যেন। ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনিতে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল।
পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতেই ভাবনে এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারল ওখানে পড়ে শুকিয়ে আছে রক্ত, পুজ এবং বীর্য। মানবদেহের বজ্র পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা 3টি পদার্থই এখানে পড়ে আছে। অন্তর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিউরে আছে। পেট মোচতে আসলো। এখানে কি হয়? মজ্জুয়ার আসর বসে, তা তো বোঝা গেল না হয়। তবে এগুলো কি, কেন, কি ঘটে এখানে? নাকি সেই বেশি ভাবছে? হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বজ্রক্ত ও পুজ ফেলা হয়েছে। তাহলে বীজের মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে, এই পদার্থ কি এভাবেই পড়ে থাকার মতো কিছু? কী ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, আছরের আজান পড়ছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এসব উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে নিল। এই ভয়টাও ভেতর কাজ করছিল না যে পাশেই ক্লাবঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানিক হেঁটে তবে রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি, আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায়? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে? কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকেরা। পাশের বাড়িতেই ঢুকলো সে। দ্বিধা সংকোচ ঠেলে কথায় কথায় জিজ্ঞেস করলো, এই বাড়ির লোকেরা কোথায় গেছে? হুট করে একদিন আইছিল, পরে আবার চইলা গেছে হয়তো। কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এইখানে। মানে হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? ও মা, তা হবে কেন? কয়েক মাস আগেই তো আইছিল এইখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই দেখছে, অর্থাৎ সেই দেখেছে প্রায় 2 বছর যাবৎ। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। সামলালো নিজেকে। আচ্ছা বুঝেছি, ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশ চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে? বললাম তো, ওরা কারোর সঙ্গে মিশত না এই দিককার। ক্যাডা বিদেশ গেছে কি দেশে আছে তা কেমনে বলবো, খালি ওই বাড়ি থাকতো ওরা, এটাই জানি। আর আখির লাশ, মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি তার আগে? সেসব অত জানি না, খালি জানি এইখানে আর থায় না ওরা। মহিলা ক্যাটক্যাট করে উঠল। অন্তর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙ্গা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেনি বাড়িতে? মুস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে, হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে। তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে, তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাসেল মিটমাট হয়ে গেছে। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না, জমি ফেরত পেলেই তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থায় যে কেউই তাই করত। এত বড় দাম চুকানোর পর কে এই জাহান্নামে পড়ে থাকে? অন্তর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না, কিন্তু কবে থেকে ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে? নিশ্চয় জানাবে। অন্তু ফুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা কি এই রক্তপুঁজ থেকে আসছিল? রক্তপুঁজ অথবা বীর্য, কোনোটা থেকেই অমন নারী ভুড়ি উগরে আসা দুর্গন্ধ আসে না। আর এরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কেন নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে। সে লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো। কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবার বৌমাকে ফেলে বিদেশ চলে গেছে? আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল, সেটাও এক রহস্য। চাঁদনিকে জিজ্ঞেস করো, সেদিন উত্তর পায়নি। খুব সংনমিতভাবে এড়িয়ে গেছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তর অনেক কিছু জানা ছিল চাঁদনির কাছে, কিন্তু কোথায় পাবে ওদের? কোনো খোঁজ জানা নেই। থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল অস্বাভাবিকভাবে অন্তর গাটা ঝাঁকুনি দিয়ে উঠছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠছিল।
পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এসব সময় নারী মনকে অন্তর ঘেন্না করে, ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের উপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটু উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল, খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে, আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ। মুস্তাকিম, তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে, দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটের টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একাই থাকতে হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছে। এইখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আকিদের ওই বাড়িতে যা দেখেছে অন্তু তা আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকলো, অন্তু, মুখে অর্ণ চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের এভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবু খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছন ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস, মানছি। কিন্তু তাই বলে এতটাও বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখন কাটা মাফ। এখন আছি, মুখ ঢেকে ফেল, নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজাতে চলবে। তাই বলে আমি তোকে তোর ব্যাপারটার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করবো না আমি কখনো। করলেই বা কি, আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তার গায়ে লাগবে না, করতে পারিস। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু, তুই আমাকে ঘৃণা করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনের দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারিদের থেকেও বেশি নিকৃষ্টতা স্বীকার করতে ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘৃণা করতে একটু দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা অন্যায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকেই অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত করে রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বু হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীরে আওয়াজে পড়ল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দিব সব রকমের।
তোকে ঘৃণা কাটাতেও বলবো না আমার উপর থেকে, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে, ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাজাহারের হাতে গুলি খাওয়াই লতিফকে হামজা লম্বা এক ছুটি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এ অবস্থায় সাই থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকাই করিয়েছে। এখন বেশ সুস্থ সে, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের উপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল, এত ভালো রান্না কই থেকে শিখছ? জয়, মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতের বিরিয়ানি খাচ্ছে। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর, ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি সিল মাইরা যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি, রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা। ভাই খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখে হঠাৎই আনমনা হয়ে বলল, আরবিন আবার আসছিল এই বাড়িতে? আচ্ছা, ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিক জেসে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। ওখানে কেন গেছিল? হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়ছিলাম সুন্দরী চেংড়িরা বোকা হয়। আসলে ওই শালি একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। শরীর ধান পড়ে চুলায় ওই শালি। তাহলে কি হইল? না জানি কি সব দৃশ্য দেখে আসছে। কইলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামিনি। তোরা কে ওই শরীরে যাইয়া কই আসবি? ওর সাথে সামনে কি কি হইতে পারে? তুই নিজে দেখেছিস ওকে? দুপুরে এখানে ঘুমাইছিলাম, বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াইতেই এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার তো কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল, এখনো কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখছে আমি নিশ্চিত, আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। সাহসী যদি না থাকবো তাহলে কি আর তোমার মুখে খাবলা তৈরা থুতু ছড়ে? ওইটাই তো বোঝা যায় মাইয়ার কলেজে বড় হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, কামটা ভালো করে নাই মাগার। জয় হেসে ফেল। হামজা জয় সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আদা খাওয়া সিগারেটটা দু আঙ্গুলে চেপে ধরে নেভালো, তাতে বোধহয় হাতের পুরো চামড়াতে অল্পখানি সেকা লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব, আপনি নিজে থেকে খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে পড়ল। এসব লাইনে বাটপারি করতে গেলে সতর্কতা খুবই জরুরি। এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোড়া কাটার মতো মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়, ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বেঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকল আবৃতে চেন ঝুলে আছে নিচের দিকে, তাতে ইংরেজিতে হরফ যে এর লকেট। বাহাতের রিস্টলেটটা কবজি থেকে কোনোই একটু উপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তারপর কালো জ্যাকেট পরেছে। পাড়া ক্লাব এমনই চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি শার্ট চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশে হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের উপর ওর করা সব ন্যায়পরায়ণতার হিসেব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করে নেবে। এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চায়। লতিফের আর খাওয়া উঠছে না।
সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে করতাছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জস্বর আর বিশ্বাসঘাতক, খাওয়া শেষ করে আরামসে কথা বলি। কবির, আমার জন্য এক প্লেট আনতো, লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি, এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না, এটা ঠিক না। দুদিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরোলে তুই দেরি করিস না ফিরতে, ঠিক আছে? আজ রাতে দাবা খেলবো আমি আর তুই, অনেক দিন দাবা খেলি না। হামজা হেলে তুলে হেঁটে বেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্র লোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জঙ্গলিদের মতো করে খাই জয়। গপ গপ করে এক প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছাড়খাল লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধই জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউরে, আপনারেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল, আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের, তার রুহ কাঁপছে। জয় হাসলো। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে, সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে, আপনার জন্য মাজহারকে মেরে শত্রুতা বাড়াইছে, আর আপনি সেই মাজহারের সাথে হাত মেলাইলেন? অবশ্য এর কারণ আছে। সে আপনাকে ডেকে বোঝাইল হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে, অথচ আপনার জন্য যে মাজহারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইটে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এইটুকু দেখলেন না আপনি? কিছু যত রইল না শালা। মাজহারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে, ওদিকে পলাশ দ্বিমুখী পাগলা শালার সাওয়াল টাল সাইকো ভাবে যে আমরা কিছু বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাজহারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল, আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করতেছেন। কন, এটা কি ঠিক? নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। জয়, বিশ্বাস করো আমি যাইনি। মাজহার এসেছিল, আমি কিছু করিনি ওদের সাথে মিশে। খালি এতটুকুই শুনেছি তুমি সেদিন ছিলে ওখানে। তা জানি আমি, কিন্তু 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 ছোটবেলায় পড়ছিলাম, ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে। আজও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেয়া মূর্খতা হয়ে যাবে না? এই জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এইসবও ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। কবির, এই শ্বশুরবাড়িতে কল করতো, বল ক্লাবের পাশে একটা পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি। স্যার, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসে ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি।
ড্রাগ অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাফনে মুড়ানোর মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আসছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওইটা লাশই হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপড়, চাপাতি, লাঠি, ছুরি ইত্যাদি গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাঝ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গেলে সোফার উপর বসে পড়ল ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা খেয়ে বিদায় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিল ওপর রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে, যতটা যাবে না তার চেয়েও বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমদের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর দিক অস্থি সন্ধির ওপর আঘাত করল। গুংড়ে উঠল লতিফ, অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের উপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোরসন্ধির উপর কষে একটা রডের আঘাত লাগালো। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না। আর আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবির, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেঁসে যাবে। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যুতেই ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল, সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের পড়ল। ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত মাজলো, একটু পারফিউম মারলো শরীরে। কবির জিজ্ঞেস করলো, ভাই আপনি যে পুলিশে ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেটা খবর দিতে পারে পুলিশে? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আরমিনের দোষ দিয়ে দেব? কি কস? পলাশ পাগল, কিন্তু জানে আরমিন ওর বাড়িতে গেছিল, ও সহ দেখেছে। বলে দেই যে পুলিশরে ওই শালি খবর দিছে, যে বলিটা আগের বার দেয় নাই শালিরে, এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর মিথ্যা বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞেস করলো, সত্যি ভাই? না, মিথ্যা। বিশ্বাস করল কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে পড়ল। ভাই ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন, তাই না? তাহলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে ফেটে যাবেন না? তোকে কে বলেছে জমি আমাদের? না মানে ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ। রাজনীতি বুঝিস না রে পাগলা। জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাহলে ওই মহিলারা থাকতো যে? হ্যাঁ, ওসব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে। আবার কেউ জানলো না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিয়ে দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না।
হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে সে তখনও দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসবে কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি যে হুট করে এইসব করছেন, পলাশ ভাই জানলে বা বুঝতে পারলে কি হবে, ভেবেছেন কিছু? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঠিয়ে ধরে অপর হাতে টেবিলের উপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার, অনেকদিন খেলি না। লোকে আমাকে হালকা ভাবে নিচ্ছে রে আজকাল।